এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরায়েলের শেকড় উপড়ে পড়বে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরোধী হামলায় সিরিয়াকে ব্যবহার করতে দেবে না জুলানি। গাজার ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে, আইরিশ পররাষ্ট্রমন্ত্রী। জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাতে হামাসের আহ্বান। বাংলাদেশে বাতিল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিলুপ্তির বিধান পুনর্বহাল হলো গণভোট। এবং ভারতের লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করল বিজেপি সরকার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি বলেছেন, সিরিয়ায় যে ঘটনা ঘটেছে এবং ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সেসবের ভিত্তিতে তারা ভেবেছে প্রতিরোধ শেষ হয়ে গেছে, কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। দখলদার ইসরায়েল, আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করছে। ইরানের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, সিরিয়ার পথ দিয়ে হিজবুল্লাহকে অবরুদ্ধ করতে পারবে এটা ভেবে ইহুদিবাদী ইসরায়েল এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে যার শেকড় উপড়ে যাবে সেটি হলো দখলদার ইসরায়েল। আয়াতুল্লাহিল ওজমা খামেনি বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনিয়রের আত্মা জীবিত। তাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের চিন্তা চেতনা টিকে আছে এবং তাদের পথ থেমে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন গাজায় প্রতিদিন হামলা হচ্ছে এবং মানুষ শহীদ হচ্ছে। সিরিয়ায় সম্প্রতি বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান হোতা হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস গোষ্ঠীর নেতা বলেছেন, তিনি ইসরায়েল বিরোধী হামলার কাজে তার দেশকে ব্যবহার করার অনুমতি কাউকে দেবেন না। আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এইচটিএস পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ইসরায়েলের ব্যাপক সহযোগিতা পেয়েছে বলে মনে করা হয়। এই সশস্ত্র গোষ্ঠীর নেতা আহমেদ আশ-শারা ওরফে আবু মোহাম্মদ জুলানি গতকাল তিনি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইসরায়েল বা অন্য কারো সঙ্গে সংঘাতে যেতে চাই না এবং আমরা অন্য কোথাও হামলার কাজে সিরিয়ার ভূমি ব্যবহার করতে দেব না। এখানে অন্য কোথাও বলতে তিনি ইসরায়েলকে বুঝিয়েছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এর আগে জুলানি আরেক বক্তব্যে বলেছিলেন, তেল আবিবের সঙ্গে তারা কোনো সংঘাতে যেতে চান না। এর কারণ হিসেবে তিনি সংঘর্ষে সিরিয়ার দুর্বল হয়ে পড়ার কথা তুলে ধরেন। জুলানি এক দশক আগে মার্কিন সমর্থিত সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন এবং আরেক উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশেরও ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের জন্য গাজা উপত্যকাকে উন্মুক্ত করে দিলে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে। তিনি গতকাল ব্রাসেলসে এক বক্তব্যে এ মন্তব্য করেন। মার্টিন বলেন, আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে গাজায় প্রবেশ করার সুযোগ পেলে সেখানকার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্ববাসীকে বিস্মিত করবে। তখন এই উপত্যকার পুনর্নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা সবার কাছে স্পষ্ট হবে। ইহুদিবাদী ইসরায়েল সরকার আয়ারল্যান্ডে নিজের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেওয়ার একদিন পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তেল আবিব আইরিশ সরকারকে অতিমাত্রায় ইসরায়েল বিদ্বেষী আখ্যা দিয়ে দূতাবাস বন্ধ করার ওই সিদ্ধান্ত নিয়েছে।
আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা লড়ছে আয়ারল্যান্ড তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ডাবলিনকে ইসরায়েল বিদ্বেষী ঘোষণা করে তেল আবিব। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন আরও বলেন, আয়ারল্যান্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান থেকেই আইসিসির বিচারে যোগ দেওয়ার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক বিবৃতির বরাত দিয়ে লেবাননের আন নাসরা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। গাজার বিভিন্ন অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের বিরামহীন পাশবিক হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে গাজাবাসীর সমর্থনে একটি কমিটি গঠন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েল যা করছে তা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও জাতি নিধন অভিযান ছাড়া আর কিছু নয়। এর আগে চলতি মাসের গোড়ার দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আদ-দাকরান বলেছিলেন, গাজায় চিকিৎসা সামগ্রীর অভাবের পাশাপাশি গুরুতর রোগীদেরকে এই উপত্যকা থেকে বের হতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। তিনি বলেন, গাজায় ক্যান্সার আক্রান্ত 10,000 রোগী রয়েছেন, যাদের মধ্যে প্রায় 2,500 শিশু। তাদের প্রত্যেকের জীবন হুমকির মুখে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এর মধ্য দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের মৌলিক কাঠামোতে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। ওই দুটি সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7ক, 7খ, 44(2) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায় আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত। রায় আদালত বলেছেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে আজ ভারতের সংসদে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়েছে। সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিল দুটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বিল দুটি হল সংবিধান বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং তারপরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। এই প্রথম নতুন সংসদ ভবনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হলো। বিলের পক্ষে ভোট দিয়েছেন সরকার পক্ষের 269 জন সংসদ সদস্য, বিপক্ষে 198 জন। ভোটাভুটির পরে 1 ঘন্টার জন্য মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। বিল পেশকালে আইনমন্ত্রী জানিয়েছেন, আরও আলোচনার জন্য সরকার বিল দুটি যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠাতে আগ্রহী। বিল দুটি জেপিসিতে পাঠানোর প্রস্তাব আইনমন্ত্রীকে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের বড় মিত্র হিসেবে আমেরিকা এবং জার্মানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর ব্যাপারে দখলদার সামরিক বাহিনীকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছে। গতকাল শেষ বেলায় সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই কথা বলেন। তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সোলের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরেন। বেন সোল বলেছেন, এই দুটি দেশ ইসরায়েলে রপ্তানি করা অস্ত্রের শতকরা 99% সরবরাহ করে। এজন্য তিনি আমেরিকা ও জার্মানির নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেন, তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে রাতারাতি যুদ্ধের অবসান ঘটাতে পারে। তাদের সরবরাহ করা অস্ত্রে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। বেন সোলের এই মন্তব্যের আলোকে ইসমাইল বাকাই বলেন, আমেরিকা এবং জার্মানি ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে গাজা উপত্যকায় গণহত্যা চালাতে পরিপূর্ণ সহায়তা করছে। সশস্ত্র বিদ্রোহীদের হামলার মুখে পূর্ব পরিকল্পনা অনুসারে দেশ ছাড়ার কথা অস্বীকার করেছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গতকাল সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে টেলিগ্রাম চ্যানেলে প্রথমবারের মতো এক বিবৃতিতে তিনি দাবি করেন, গত 8 ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। এদিন তিনি দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। এরপর গতকাল মস্কো থেকে প্রথমবারের মতো তিনি বিবৃতি দিলেন। বিবৃতিতে বাশার আল আসাদ বলেন, সিরিয়া থেকে আমার চলে আসার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না, কিংবা যুদ্ধের শেষ মুহূর্তেও এটা ঘটেনি যেমনটি বলা হচ্ছে। আমি 8 ডিসেম্বর রোববার ভোর বেলা পর্যন্ত দামেস্কে ছিলাম, সেখান থেকে আমি দায়িত্ব পালন করেছিলাম। তিনি বলেন, সন্ত্রাসী বাহিনী যখন দামেস্কে প্রবেশ করে তখন যুদ্ধ অভিযান তদারকি করার জন্য আমাদের রুশ মিত্রদের সাথে সমন্বয় করে লাতাকিয়ায় চলে আসি। আমি সেদিন সকালে হেমিম ঘাঁটিতে পৌঁছাই। ঘাঁটিতে পৌঁছানোর পর এটা পরিষ্কার হয়ে যায় যে সমস্ত যুদ্ধ লাইন থেকে আমাদের সেনা প্রত্যাহার করা হয়েছে এবং সর্বশেষ অবস্থানেরও পতন ঘটে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ সরকারের পতন হয়েছে। দেশটির অর্থমন্ত্রীকে পদচ্যুত করার জের ধরে জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে যাওয়ায় তার সরকারের পতন ঘটল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্টে আস্থা ভোটে শোলজের পক্ষে ভোট পড়েছে 260টি আর বিপক্ষে পড়ে 394টি। ভোটদানের বিরোধী ছিলেন 116 জন সদস্য। আস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওল্টার স্টাইমার সংসদ ভেঙে দেবেন। এর মধ্যে 2025 সালের 23 ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েল থেকে দলে দলে ইহুদিদের এই ভূখণ্ড ত্যাগের ঘটনা অবৈধ এ রাষ্ট্রের জন্য গুরুতর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইহুদিরা কেন ইসরায়েল ছাড়ছে সে সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল সরকার ইহুদিবাদীদের ইসরায়েল ছাড়ার প্রবণতা সহ বেশ কয়েকটি সংকটের মুখোমুখি হয়েছে। ইরানের আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্যানেলের সদস্য হোসেন মির্জাই তার এক নিবন্ধে অধিকৃত অঞ্চল থেকে দলে দলে ইহুদিদের চলে যাওয়ার উপর বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। হোসেন মির্জাই এ প্রসঙ্গে লিখেছেন, সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম এশিয়ায় দ্রুত গতিতে যেসব পরিবর্তন ঘটেছে তাতে এ অঞ্চলের দখলীকৃত ভূখণ্ডের ব্যাপারে সবার নজর কাড়তে শুরু করেছে। বিশেষ করে ইসরায়েল থেকে দলে দলে ইহুদিদের এই ভূখণ্ড ত্যাগের ঘটনা অবৈধ এ রাষ্ট্রের জন্য গুরুতর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কতজন ইসরায়েল ছেড়ে চলে গেছে বা যাচ্ছে তার সঠিক পরিসংখ্যান কখনোই প্রকাশ করা হয় না। এমন কোনো সপ্তাহ নেই যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন নতুন আইন ও নির্দেশনা পাশ করে না। বর্ণবাদী অন্য সব শাসকের মতো দখলদার ইসরায়েলও ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জন্য আলাদা নিয়ম প্রণয়ন করে, কিন্তু পরবর্তীতে গাজায় নৃশংস গণহত্যা এবং এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীর অব্যাহত প্রতিবাদ আন্দোলনের কারণে এই নিয়মগুলো এখন খোদ ইসরায়েলি ইহুদিদের জন্যও সমস্যা তৈরি করবে। কেননা বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল যদি গণহত্যা ও যুদ্ধ বন্ধ না করে তাহলে ইসরায়েলিদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হতে পারে। মিডিয়া কর্মীরা, চলচ্চিত্র পরিচালক, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারীরা ইসরায়েল বিরোধী তৎপরতায় ভূমিকা রাখছেন।
এই কারণে নেতানিয়াহু সরকারকে দুর্বল করার চেষ্টা চলছে এমন অজুহাত দেখিয়ে ইসরায়েলের বেশ কয়েকটি সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর ইসরায়েলের সংসদে একটি আইন পাশ করা হয় যাতে বলা হয় একজন সন্ত্রাসী বা অপরাধীকে বহিষ্কার করা হলেও তার আত্মীয়-স্বজন, পিতামাতা, সন্তান, ভাই বা বোনেরা নিরাপদ থাকবে। লক্ষণীয় যে এই পদক্ষেপটি শুধুমাত্র ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে গ্রহণ করা হয়েছে। গত প্রায় ২ মাস আগে ইসরায়েলে আরেকটি আইন প্রণয়ন করা হয়। ওই আইন অনুযায়ী যদি কোনো শিক্ষক কোনো সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতি দেখায় তাহলে তাকে তার কর্মস্থল থেকে বরখাস্ত করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাসের শিক্ষকদেরকে ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের বিষয়ে কথা বলা উচিত হবে না এবং শিক্ষকদের বলা হয়েছে তারা যেন ছাত্রদেরকে এটা শেখায় যে ইসরায়েল কোনো আরবকে বহিষ্কার করেনি এবং ফিলিস্তিনিরা সকলেই নিজেদের ইচ্ছায় এই ভূমি ছেড়ে চলে গিয়েছিল। এছাড়াও ইসরায়েলে আরেকটি আইন পাশ করার প্রক্রিয়া চলছে। ওই আইন পাশ হলে কেউ যদি ফিলিস্তিনি পতাকা বা তাদের কোনো প্রতীক কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রদর্শন করে তাহলে তাকে ভারী জরিমানা করা হবে এবং ১ বছরের কারাদণ্ড দেওয়া হবে। বিশেষ করে এই আইনের লক্ষ্য কেবল শিক্ষার্থীরা। এছাড়াও হারেতস পত্রিকার উপর চাপ সৃষ্টি করাও আরেকটি উদ্দেশ্য, কেননা এই পত্রিকা ইসরায়েলি সমাজে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে সোচ্চার হতে ভূমিকা রাখছে। যদিও বর্তমানে বহু ইসরায়েলি নাগরিক অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে, তবে কেবল নিরাপত্তার অভাব কিংবা অধিকৃত অঞ্চলে ব্যাপক যুদ্ধ পরিস্থিতির কারণে নয়, বরং গণতন্ত্র না থাকা এবং স্বাধীনতা না থাকার অনুভূতির কারণেই তারা চলে যাচ্ছে। বিশেষ করে এক ধরনের সরকারি বর্ণবাদ সৃষ্টি দলে দলে ইহুদিদের ইসরায়েল ছাড়ার অন্যতম কারণ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।